বন্ধুরা, আপনাদেরকে এখন আমরা নিয়ে যাচ্ছি পাঁচগাঁও সীমান্তে। এখানে আপনারা দেখতে পাবেন পাতলা বন, মহাদেহ নদী, হাজং এবং গারো সম্প্রদায়ের জীবনী এবং পাহাড়ের অপরূপ সৌন্দর্য। আরও দেখতে পাবেন 7 শহীদের মাজার, চন্দ্রডিঙা পাহাড় এবং মুমিনের টিলা। ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওর শেষে ভ্রমণ গাইড সুন্দরভাবে দেওয়া আছে। মেঘালয়ের খুব কাছাকাছি চলে এসেছি। এটা নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা থেকে 12 কিলোমিটার উত্তরে ভারত সীমান্তে অবস্থিত। বন্ধুরা দেখতে পাচ্ছেন, অবশেষে আমরা সেই পাহাড়ের বিশাল ভিউ দেখে ফেললাম এবং রাস্তায় দেখতে পাচ্ছি আমাদের উপজাতি ভাই বোনেরা হেঁটে যাচ্ছে। তবে আমি গিয়েছিলাম একদম বর্ষার সময় এবং মাথার উপরে গুড়ি গুড়ি বৃষ্টি চলছিল, যার কারণে রাস্তার অবস্থা খুবই বাজে। পাহাড় দেখতে অবশ্যই অনেক ভালো লাগে এবং পাহাড়ের কাছে গেলে গায়ের ভিতরে একটা আলাদা ফিলিংস কাজ করে। যারা গিয়েছেন তারা অবশ্যই বুঝবেন। তবে পাকা রাস্তা তো নাই। সামনে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা কাঁচা রাস্তা এবং একদম সীমান্তবর্তী রাস্তা। এখান থেকে আমাদের পাতলা বন 2 কিলোমিটার হবে। আমরা যতদূর পারি বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর বৃষ্টির সময় যদিও রাস্তায় বালি আছে, কিন্তু সামনের দিকে আগিয়ে গেলে হয়তো আর বালি থাকবে না, তখন কাদা হবে, তখন হয়তো আমাদের গাড়ি রেখে যেতে হতে পারে। বন্ধুরা, কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমি এবং আমার গাড়ি কাদায় আটকাই গেছি। আমরা হয়তো সামনের দিকে আর গাড়ি নিয়ে যাইতে পারবো না, আমাদেরকে গাড়ি রাখতে হবে। দেখেন কি একটা অবস্থা, খুবই বাজে অবস্থা। মাথার উপরে বৃষ্টি কিন্তু পড়তেছে টিপ টিপ করে, আর যার কারণে রাস্তায় এরকম কাদা। এখন একটু পরে আমরা বাইক রেখে আমরা হাঁটা শুরু করে দেব। হাঁটতে হাঁটতে আমাদেরকে এখনও প্রায় 1 কিলোমিটার যাইতে হবে। বাইক নিয়ে আর আসতে পারিনি, এখন আমরা পায়ে হেঁটে যাচ্ছি। আসলে পাহাড় দেখার সময় শীতের সময়, কিন্তু আমি এখন আসছি বর্ষার সময়। বর্ষায় হাওর দেখতে যেতে হয়। যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের উপজাতি ভাইদের বাড়ি। এরা দোকানও চালায়, পাশাপাশি অন্যান্য কৃষি কাজকাম করে। বাড়িগুলো কিন্তু খুব একটা উন্নত মানের না, মোটামুটি আর কি। বিশাল কঠিন খারাপ অবস্থা, সাবধানে। দেখেন এগুলো কিন্তু পুষতেছে এরা খায়। প্রত্যেক বাড়িতেই একটা করে অথবা একাধিক এগুলা পুষতেছে, দেখতেছেন। উপজাতিদের বাড়ি এই যে এগুলো, এদের ভিতরে এরা থাকে। দেখতে পাচ্ছেন এগুলো বসত বাড়িতেও কতগুলো পাথর, এখানে সবই পাথর। এই যে আমরা যে নদীতে আসছি, নদীতে দেখেন সবই পাথর, শুধু পাথর আর বালি। এখানে সব সময় সবগুলো পাথর। বন্ধুরা, আপনাদেরকে যে নদীতে নিয়ে আসলাম এই নদীর নাম মহাদেহ নদী। নদীতে পানি নাই, নদী ভরাট হয়ে গেছে বালিতে। এই বালিগুলো সরকারিভাবে ডাক হবে, তখন এগুলো উঠাইতে পারবে, তাছাড়া পার্সোনালি কেউ উঠাইতে পারবে না। পাহাড় দেখতে পাচ্ছি, বড় বড় পাহাড়। পাহাড় ঘেঁষেই আছে আমাদের নদী। এই যে নিচেই নামলাম। বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন, বৃষ্টি হওয়ার কারণে এখন আমাকে হেলমেট পরে আসা লাগছে। আমি হেলমেট খুলতে পারতেছি না বৃষ্টির কারণে, কারণ বৃষ্টির পানিতে মাথা ভিজে যাচ্ছে। অলরেডি শরীর ভিজতেছে, আবার মোটর সাইকেলে আসি, বাইকে আসি, যার কারণে শুকায় যাচ্ছে। আমি বিশাল ভূখণ্ডে আছি। যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই আমাদের দাদাদের পাহাড়। এগুলা বাংলাদেশের পাহাড় নয়, তার কাটা আছে পাহাড়ের ওই পাশে, তার কাটা। আমরা যতটুকু জুম করে দেখাতে পারি, যতটুকু আসে, এই যে ওই পাহাড়ে বড় বড় টিলার উপরে বাড়ি ঘরও আছে। ওই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাংলাদেশের মানুষ। নদীতে শুধুই বালু, এবং এই বালুগুলো বিশাল বালু। দেখেন একদম হাই কোয়ালিটির বালু। এগুলো কোটি কোটি টাকার বালু এখানে পড়ে আছে, কোটি কোটি টাকার বালু। ফুল নদীর ধারে যা দেখতে পাচ্ছেন, এগুলো সাধারণত বড় বড় বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে এই বালিগুলো ব্যবহার করা হয়। আর ওইদিকে আমাকে যাইতে নিষেধ করতেছে, কারণ ওইদিকে ঝামেলা আছে। ইন্ডিয়ার বিএসএফ তো ভালো না, দেখা যাচ্ছে কোন পাহাড়ে লুকায় আছে, মেরে দিল। কোত্থেকে কোন দিকে মেরে দিবে বলা যায় না। এদিকে পাহাড়ি ঢল আসছে, পাহাড়ি ঢল আসছে না? হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলছিলাম। এদিকে যখন ঢল নামে, এটা কিন্তু ছিল আর গর্ত ছিল। ও বালিতে ভরাট হয়ে গেছে না?
এই যে বাচ্চারা খেলা করছে, গর্ত ছিল সেটা বালিতে, এই যে পাহাড় থেকে ঢল নেমে সেটা এখানে বিএসএফ থাকে, এই জায়গায় এই কোনাটা বিএসএফ থাকে। এই কোনায় বিএসএফ কোনায় নাকি বিএসএফ থাকে, এখন তো নাই। না, এই বাচ্চাগুলো কাদের? আমাদের? আপনার আপনার বাচ্চা কিনা আপনি না জানেন, বাচ্চাগুলো কি আমাদের? আমার না ভাই। এটা কি নো ম্যানস ল্যান্ড এটা? হ্যাঁ হ্যাঁ, আমরা নোম্যানল্যান্ড। আর ওইটা কি মালিকান? বাংলাদেশ। এখানে সীমান্ত পিলার আছে, এই যে সীমান্ত পিলারটা এখানে। তার মানে এই জমিটা তো ভারতের না? হ্যাঁ হ্যাঁ, এই জমিটা ভারতের জমিতে আমাদের বাচ্চারা খেলা করছে, বাংলাদেশি। হ্যাঁ, তোমার নাম কি? এই যে বাচ্চারা খেলা করতেছে, এটা কিন্তু ভারতের জমিতে খেলা করতেছে। আর বড় বড় পাহাড়, তার উপরে লাইটিং, এই যে সীমান্ত পিলার। আমি অলরেডি ভারতের ভিতরেই আছি, এখানেই বিএসএফ থাকে। এই যে আমার পাশটা কিন্তু ইন্ডিয়া, আমি কিন্তু ইন্ডিয়ার ভিতরে আছি। এই যে ইন্ডিয়ার পাশ থেকে দেখতেছি, আর এদিকে দেখেন বাংলাদেশ। এই দেখেন বাংলাদেশ, এটা পিলার নম্বর 1181, বাংলাদেশ আমাদের এলাকা। আর এই যে এটা হচ্ছে আমাদের দাদাদের দেশ, ভারত। আর বন্ধুরা, এটাই কিন্তু আমাদের সেই পাতলা বন। পাতলা বন মানে কোনো বন নয়, এটা আসলে একটা জায়গার নাম। বন্ধুরা, এ যাত্রায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পাতলা বন, সীমান্তবর্তী গারো এবং হাজং সম্প্রদায়ের জীবনযাপন, নদী, পাহাড় এবং বালির সমারোহ। এখন আপনাদেরকে নিয়ে যাব চন্দ্রডিঙা পাহাড় এবং চন্দ্রডিঙা ইকো রিসোর্টে। আমাদের সাথেই থাকুন আর রাস্তার সুন্দর ভিউ উপভোগ করুন। আমরা যে রাস্তা দিয়ে যাতায়াত করতেছি এটা সীমান্ত রাস্তা। এই রাস্তাটা রংপুর থেকে সিলেট পর্যন্ত সীমান্ত সড়ক হিসেবে নির্মাণের প্রচেষ্টা চলছে, তবে বিভিন্ন জায়গায় কাজ বাকি আছে। মাঝখানে অনেকগুলো ব্রিজ এবং কালভার্ট নির্মাণ করা বাকি। এগুলো শেষ হলেই হয়তো আমরা এই সুন্দর সড়কটি ব্যবহার করে রংপুর থেকে সরাসরি সিলেট পর্যন্ত এই সীমান্ত সড়ক দিয়ে যাতায়াত করতে পারবো ভবিষ্যতে ইনশাল্লাহ। তখন এই ভিউটা আরও অনেক সুন্দর হবে এবং এই রাস্তা পাশে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আরও ট্যুরিস্ট প্লেস হিসেবে তখন আরও বেশি জাঁকজমক হবে। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে, তখন এই এলাকাগুলো আরও উন্নতির দিকে যাবে এবং পাহাড় দেখা এবং এখানে রাত্রি যাপন করা সব কিছু অত্যন্ত সহজ এবং সুলভ হবে বলে আশা করি। কথা বলতে বলতে অবশেষে আমরা চন্দ্রডিঙার রাস্তায় ঢুকে পড়েছি। দেখতে পাচ্ছেন, আমাদের সাথেই থাকুন এক অসাধারণ সুন্দর পাহাড়ের ভিউ দেখার জন্য। বন্ধুরা দেখুন, অবশেষে আমরা পাহাড়ের খুব কাছাকাছি চলে এসেছি, চন্দ্রডিঙা পাহাড়ের খুবই নিকটে। কিন্তু দুঃখের বিষয়, এখানে পিটপিট করে বৃষ্টি হচ্ছে, যার কারণে আমার ক্যামেরায় পানি পড়েছে। পানি পড়ে ক্যামেরার লেন্স ঘোলা হয়ে গেছে, খুব একটা সুন্দর দেখাচ্ছে না। তবে কুয়াশাচ্ছন্ন এবং মেঘাচ্ছন্ন যে পরিবেশ দেখতে পাচ্ছেন সেটা আসলেই অনেক সুন্দর। আমরা যে রাস্তা দিয়ে এসেছি এই রাস্তা দিয়ে এরপরে আর যাইতে দেয় না আমাদের বিজিবি ভাইরা নিরাপত্তাজনিত কারণে। এই যে দেখতে পাচ্ছেন দুইজন ভাই পাহারা দিচ্ছে, এটাই আমাদের শেষ সীমানা। তবে এই যে অনেক দূরে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু বাংলাদেশের মানুষেরই বাড়ি, ওখানে যাওয়া যায়, তবে অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে হয়। কিন্তু আজকে বৃষ্টির দিন, এই জন্য কাদার জন্য আমরা ওখানে যাইতে পারবো না, এই জন্য ঝর্ণাটা আপনাদেরকে দেখাইতে পারলাম না। আপনারা পরবর্তীতে আসলে, শুকনার সময় আসলে ঝর্ণা দেখতে পাবেন। এখানে মোটামুটি সব ধরনের ব্যবস্থা আছে, খাবার থেকে শুরু করে বাইক রাখা এবং অন্যান্য পরিবহন, পার্কিং, এবং বিশেষ করে ভারত থেকে আসা আপনার বিভিন্ন ধরনের সাবান, কসমেটিক্স এবং ভারতীয় পণ্য এখানে কিনতে পাবেন। আমরা দুইজন 2 প্লেট ফুচকা নিয়ে নিলাম। সুন্দর বাতাস এবং পাহাড় দেখতে দেখতে ফুচকা খাইতে ভালোই লাগে, আর ফুচকাটা অনেক সুন্দর টেস্ট হয়েছিল, মাত্র 50 টাকা প্লেট। বন্ধুরা, এখন আপনাদেরকে নিয়ে যাব ঐতিহাসিক একটি স্থান, 7 শহীদের মাজারে। এখানে আসার সবথেকে ভালো যাতায়াত ব্যবস্থা মোটর সাইকেল, কারণ রাস্তা দেখতেছেন খুবই খারাপ। যাই হোক, এটা নেত্রকোনা জেলার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার অন্তর্গত পাহাড়ের পাদদেশে লেঙ্গুরা ইউনিয়নের ফুলবাড়িতে অবস্থিত শান্ত শুভ্র একটি গ্রাম, যে গ্রামের দুপাশেই ভারত। শুধুমাত্র ওই গ্রামটা বাংলাদেশের এবং ওই শহীদদের কারণেই গ্রামটাকে এবং ওই জায়গাটাকে আমাদের বাংলাদেশের অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা একটা নদীর পাশ দিয়ে যাচ্ছি, দেখতেছেন খুবই সুন্দর শান্ত নদী, কিন্তু এই নদী কিন্তু শান্ত থাকে না। যখন পাহাড়
ঢল নামে তখন এই নদী অত্যন্ত উত্তল এবং বেপ্রবাহে বাংলাদেশের দিকে ধেয়ে আসে। ভারতের মেঘালয় রাজ্য থেকে পাহাড়ের কোল ঘেঁষে বয়ে এসেছে এই নদী। এই নদীর নাম গণেশ্বর নদী। দেখতেছেন নদীর ওই ওপার কাঁটাতারের বেড়া এবং যে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড় সম্পূর্ণটাই ভারতের ভিতরে পড়েছে, আর এ পাশটা বাংলাদেশ। আমাদের ডান এবং বাম উভয় পাশেই ভারত, শুধুমাত্র এই অংশটুকু বাংলাদেশের আন্ডারে পড়েছে। এই জায়গায় শুয়ে আছে মহান 1971 সালের 26শে জুলাই বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভূমি অফিস সংলগ্ন 3 রাস্তার মিলনস্থলে পাক বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে 7 জন শহীদ হন। পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধাদের মরদেহ লেঙ্গুরা ইউনিয়নের ফুলবাড়ি নামক স্থানে সমাহিত করা হয়, যা 7 শহীদের মাজার নামে পরিচিত। আর যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাই সেই জায়গা, মেহগুনি বাগান। এই মেহগুনি বাগানের ভিতরেই তাদের সমাহিত করা হয়েছে। 7 জন শহীদের নাম আপনাদেরকে জানিয়ে দিই: ডাক্তার আব্দুল আজিজ, মোহাম্মদ ফজলুল হক, মোহাম্মদ ইয়ার মাহমুদ, ভবতোষ চন্দ্র দাস, মোহাম্মদ নুরুজ্জামান, দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস ও মোহাম্মদ জামাল উদ্দিন। এই মাজারের সংস্কার কাজ উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান, জেলা প্রশাসক, নেত্রকোনা। তারিখ 23 নভেম্বর 2017। আমরা সামনের দিকে আর একটু আগিয়ে যাব, আমরা দেখব একদম শেষ সীমান্ত পর্যন্ত। আপনাদেরকে আগেই বলেছি এই মেহগুনি বাগানটাই শুধু আমাদের, এবং তার চারপাশে ডানে বামে সামনে যেদিকেই যায় সেদিকেই ভারত। শুধুমাত্র সরু হয়ে ভারতের ভিতরে এই মেহগুনি বাগানটুকু ঢুকে গেছে এবং এইটুকু জায়গা আমাদের, আর দুই পাশে সবই ভারত। একটা বিষয় বলে রাখি, আপনারা যখন পাতলাবন এবং চন্দ্রডিঙা দেখে 7 শহীদের মাজারে আসবেন, তার মাঝখানেই আপনারা মমিনের টিলা দেখতে পাবেন এবং ওটাকে দেখে তারপরে এখানে আসবেন। পরবর্তীতে এখান থেকে আপনারা সুষম দুর্গাপুর যেতে পারবেন সোজা পশ্চিমে। সামনে আমরা গেলে দেখতে পাবো আমাদের সীমান্ত পিলার আছে এবং সাদা পতাকা দিয়ে সে সীমানা নির্ধারণ করা হয়েছে, এবং ওপারে পাহাড়ের উপরে দেখতে পাবো আমাদের বিএসএফের আপনার সীমান্ত টহল চৌকি যেটাকে বলে আর কি। এই যে উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিএসএফের ক্যাম্প, আমাদের যে সাদা পতাকা উঠতেছে। আর এই যে নিচে যেটা দেখতেছেন এটা আমাদের শেষ সীমানা, আমাদেরকে যেতে নিষেধ করছে, আমরা আর যাব না, সামনে অতিক্রম করা সম্পূর্ণ নিষেধ। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটা ইন্ডিয়ার ব্রিজ, ওদের যাতায়াত করার জন্য। ওইদিকে ওই যে কাঁটাতারও আছে। শেষ নদীর এপার বাংলাদেশ, ওপার ইন্ডিয়া। আপনাদেরকে দেখাবো ভয়ঙ্কর অভিজ্ঞতা সম্পূর্ণ পাহাড়ে ওঠার দৃশ্য। আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম লেঙ্গুড়া পাহাড়ে। এই পাহাড়কে স্থানীয়ভাবে ফুলবাড়ি পাহাড় বা মুমিনের টিলা বলা হয়। বন্ধুরা, এই ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, এই পাহাড়ে ওঠার অভিজ্ঞতা ডিটেলস। গল্পটা আপনাদের ভ্রমণ গাইড হিসেবে কাজে লাগবে। কলমাকান্দার এই অপরূপ সৌন্দর্য, পাহাড় এবং উপজাতি হাজং এবং গারো সম্প্রদায়ের জীবনী এবং সুন্দর সুন্দর বালি পাথরের নদী দেখতে হলে আপনাদেরকে আসতে হবে। এবং কিভাবে আসবেন সে সম্পর্কে বলি। বাংলাদেশের যে কোনো জেলা থেকে নেত্রকোনা জেলার বাস পাওয়া যায় এবং ঢাকার মহাখালী থেকে প্রতিদিন সকালে এবং রাতে সরাসরি কলমাকান্দায় বাস যাতায়াত করে। ভাড়া পড়বে 450 টাকা থেকে 500 টাকা। একদিনে কলমাকান্দার সবগুলো প্লেস ঘুরে দেখার বেস্ট অপশন হচ্ছে মোটরসাইকেল বা বাইক। আপনারা কলমাকান্দা বাজারেই 400 থেকে 500 অথবা 600 টাকার মধ্যে বাইক ভাড়া পেয়ে যাবেন, যেটা দিয়ে শুধুমাত্র কলমাকান্দার এই 4টি প্লেস ঘুরে দেখতে পারবেন। কিন্তু যদি দুর্গাপুর, বিজয়পুর এবং বিরিশিরি যেতে চান তাহলে খরচ পড়বে 1400 থেকে 1500 টাকা, এবং একদিনে ভালোভাবে সব কিছু দেখা একরকম অসম্ভব, কারণ নদী পার হতে হয়। তাই আমার মতে প্রথম দিন কলমাকান্দা এবং পরের দিন দুর্গাপুর, বিজয়পুর এবং বিরিশিরি ঘুরতে যাওয়া উচিত। তাহলে সুন্দরভাবে সব কিছু ঘুরতে পারবেন এবং সবগুলো পাহাড়ে উঠতে পারবেন। আমার পরবর্তী ভিডিওতে দুর্গাপুর বিজিবি ক্যাম্প, সমস্বরী নদীতে নৌকা ভ্রমণ, বিজয়পুরের চীনামাটির পাহাড়, বিরিশিরি, টঙ্কা স্মৃতিসৌধ বা টঙ্কা বিদ্রোহ, সেই টঙ্কাদের হাজং সম্প্রদায়ের বাড়ি, সব কিছু দেখানো হবে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।
ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরি এবং আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি।